রসায়নের এই সাজেশন যদি তুমি শেষ করতে পারো তাহলে প্রিটেস্টে নিশ্চিত তুমি রসায়নে 90+ পাবা। এসএসসি 27 ব্যাচ কিছুদিন পরে হচ্ছে তোমাদের প্রিটেস্ট এক্সাম। আমরা ক্লাসভেলের পক্ষ থেকে কিন্তু অলরেডি হচ্ছে একটা কেমিস্ট্রির জন্য হচ্ছে একটা স্পেশাল সাজেশন তৈরি করেছে এবং খুবই প্রিমিয়াম সাজেশন, যে তুমি এই টপিকগুলি যদি শেষ করতে পারো, তোমার রিভিশন যদি 0 পর্যায়েও থাকে, তুমি এই টপিকগুলি জাস্ট শেষ করবা এবং হচ্ছে এই টপিক বেসিস সিকিউগুলি তুমি সলভ করে ফেলবা, তাহলে তুমি প্রিটেস্টে নিশ্চিত 90 থেকে 95+ তুমি মার্ক ক্যারি করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, সকলকে ক্লাসবেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আশা করি যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছ এবং আমার কথা শুনতে পাচ্ছ, তোমরা সবাই ভালোর দলেই রয়েছো। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখতে পাচ্ছ আমরা একটা চেক লিস্ট তৈরি করেছি। এই বিষয়টা নিয়ে হচ্ছে আজকে আমরা কথা বলবো এবং বিষয়টাকে হচ্ছে তোমাদের মাঝে একটু সহজ করার চেষ্টা করবো। প্রিয় শিক্ষার্থী, আমরা অধ্যায় 1 যেটা, সেই অধ্যায় 1টা হচ্ছে আমরা বাদ দিয়েছি, যে অধ্যায় 1টা এত ইম্পর্টেন্ট না এবং অধ্যায় 1 থেকে যদি পরীক্ষায় প্রশ্ন আসে তুমি নিজেও লিখতে পারবা। জাস্ট আমরা শুরু করব হচ্ছে অধ্যায় 2 থেকে। অধ্যায় 2 এর মধ্যে ওই প্রশ্নটা সবচেয়ে বেশি আসে, সেটা হচ্ছে ব্যাপন হার। এই ব্যাপন হার দিয়ে হচ্ছে তুমি প্রশ্ন পাবা এবং হচ্ছে ঊর্ধ্বপাতনের লেখচিত্র যেগুলি আছে, বিশেষ করে যেটা আসে সেটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইডটাও বেশি একটা আমি পাই নাই, বাট হচ্ছে ন্যাপথালিন এবং কার্বন ডাইঅক্সাইড, এই দুইটা সবচেয়ে বেশি আসে। এটাকে তুমি 3 স্টার দিয়ে দিতে পারো, এই জায়গাটাকে তুমি 3 স্টার দিতে পারো এবং এই টপিকটা হচ্ছে তোমার জন্য সুপার ইম্পর্ট্যান্ট এই অধ্যায়টা, কারণ এই অধ্যায়টার মধ্যে হচ্ছে তুমি কম সময়ে বেশি মার্ক ক্যারি করতে পারবা। ব্যাপন হারের কি, ধরো হচ্ছে তোমাকে কার্বন ডাইঅক্সাইড দিল, তারপর হচ্ছে তোমাকে অ্যামোনিয়া দিল, যে জিনিসগুলি সবচেয়ে বেশি আসে, তারপর হচ্ছে পানি দিল, হ্যাঁ, তারপর হচ্ছে HCl দিল। ঠিক আছে, বলবে ব্যাপন হারের ক্রম দেখাও বা কে এটার ব্যাপন হার নির্ণয় করো। আমরা কিন্তু সিস্টেমটা আমরা আমাদের কোর্সের যারা আছো তোমাদেরকে কিন্তু অলরেডি আমরা বিষয়গুলি শিখাইছি। সব থেকে তোমার গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে ব্যাপন হার এবং ঊর্ধ্বপাতনের লেখচিত্র। এইগুলি দ্বারা যে বিগত বছরগুলিতে যে সিকিউগুলি এসেছে, এই সিকিউগুলি হচ্ছে তোমরা শেষ করবা। আর কোর্সের যারা আছো তারা তো আশা করি এগুলি পারবা, আগে বেসিক ক্লাসটা করে নিবা। ঠিক আছে, আচ্ছা চলো আমরা এখন তৃতীয় অধ্যায়টা দেখার চেষ্টা করি, যে তৃতীয় অধ্যায়ে কি কি বিষয় তোমার জন্য অপেক্ষা করছে। প্রিয় শিক্ষার্থী, তৃতীয় অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা রয়েছে, খেয়াল করো, এইখানে যে বিষয়টা যেটা আসে সেটা বোর এবং রাদারফোর্ড মডেলের তুলনা বা হচ্ছে গ্রহণযোগ্যতা। দুইটা মডেল দিবে, দুইটা মডেল দিয়ে বলবে এ এবং বি মডেল, এই দুইটা মডেলের মধ্যে কোন মডেলটা অধিক উপযোগী বা কোন মডেলটা অধিক গ্রহণযোগ্য। এইটা তুমি ঘ নাম্বারই সবচেয়ে বেশি এসেছে বিগত বৎসরগুলিতে। আচ্ছা, তারপর হচ্ছে মৌল শনাক্তকরণ। মৌল শনাক্তকরণ কিন্তু বিক্রিয়া করে তুমি মৌল শনাক্তকরণ করবা ওইটা কিন্তু না, বুঝতে হবে। ইকুয়েশন করে বিভিন্ন প্রকৃত ভর নির্ণয় করে, আমি কিন্তু তোমাদের এটা ক্লাসে করাইছি এবং হচ্ছে এটা নিয়ে কিন্তু পেজে একটা ভিডিও আছে যে কিভাবে মৌলটা শনাক্তকরণ করতে হয়, এবং বিগত বৎসরগুলিতে বিভিন্ন বোর্ডে এই টপিকটা থেকে কিন্তু গ নাম্বারে প্রশ্ন এসেছে, গ নাম্বারে প্রশ্ন এসেছে তোমার মৌল শনাক্তকরণ। তারপরে কৌণিক ভরবেগ নির্ণয়, যেটা হচ্ছে MV/r = NH/2π। ঠিক আছে, এই বিষয়টা, এটা থেকে হচ্ছে তোমার গ নাম্বারে প্রশ্ন আসে, গ নাম্বারে প্রশ্ন আসে। পাশাপাশি ইদানিং দেখতে মানে দেখা যাচ্ছে যে গতি বেগ এবং গতি শক্তি, এই জায়গাটাকেও ফলো করা হচ্ছে, গতি বেগ এবং হচ্ছে গতি শক্তি। এবং তোমাদেরকে আরেকটা জায়গা আমি একটু এনশিওর করতে চাচ্ছি প্রিয় শিক্ষার্থী, সেই জায়গাটা হচ্ছে যে এই চ্যাপ্টারটা কিন্তু 2026-এ যারা পরীক্ষা দিয়েছে তাদেরও কিন্তু ছিল এই চ্যাপ্টারটা। অর্থাৎ তুমি দেখবা বিগত বছরে মানে হচ্ছে এই যে কয়দিন আগে যে পরীক্ষাটা গেল এসএসসি 26-এর, এই চ্যাপ্টার থেকে তাদের কি প্রশ্নটা এসেছে ওইটা তোমাকে একটু সলভ করে যেতে হবে, কারণ টিচার দিয়ে দিতে পারে ওই প্রশ্নটা, কারণ হাতের কাছে আছে, বোর্ডের প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রিটেস্টে দিয়েও দিতে পারে, রাইট। তারপরে দেখো কি বলা হচ্ছে, তারপরে হচ্ছে 2n², 2n², এই সূত্রটাকে সমর্থন করে কিনা, এটা কিন্তু ঘ নাম্বারে এখান থেকে প্রশ্নটা আসে, ঘ নাম্বারে এখান থেকে প্রশ্নটা আসে। হ্যাঁ, KLM দিয়া যেটা আমরা বের করা তোমাদের শিখাইছি। তারপর হচ্ছে আউবাফ নীতি। এই আউবাফ নীতি তো প্রথম হচ্ছে নিম্ন শক্তির অরবিটাল পূরণ করবে, তারপর উচ্চ শক্তির অরবিটালে গমন করবে, যেটার আরেক নাম হচ্ছে কি n+l এর নীতি। ঠিক আছে, এই কয়েকটা জায়গা তোমাকে একটু খেয়াল রাখতে হবে। আমি হচ্ছে একটু বেশি লেখালেখি করেছি, তুমি পারলে একটু স্ক্রিনশট দিয়ে নিতে পারো, ঠিক আছে, বা আমি জায়গাটি একটু তোমাকে মুছে দিচ্ছি।
যেন একটু ক্লিয়ার করে দিচ্ছি, যেন তুমি সহজে স্ক্রিনশটটা দিতে পারো। আর পিডিএফটা লাগলে তোমরা হচ্ছে কমেন্ট বক্সে জানিয়ে দিবা যে পিডিএফটা দেওয়ার জন্য যার যার লাগবে, ঠিক আছে? কমেন্ট বক্সে জানাইলেই চলবে। আচ্ছা, তারপরে দেখো পরের টপিকটা আমরা কি দেখতেছি। পরে হচ্ছে তোমার অধ্যায় 4। অধ্যায় 4টা খুবই খুবই ইম্পর্ট্যান্ট। এখান থেকে বিগত বছরগুলিতে বিভিন্নভাবে সিকিউ এসেছে। ওকে, এই অধ্যায় 4 থেকে আমরা পড়ব পর্যায় এবং গ্রুপ নির্ণয়। এই জায়গাটা আসে হচ্ছে তোমার গ নাম্বারে। খুবই কমন একটা প্রশ্ন এখান থেকে, খুবই কমন প্রশ্ন। গ নাম্বারে এই প্রশ্নটা আসে যে পর্যায় এবং গ্রুপ নির্ণয়। পাশাপাশি হচ্ছে কপার এবং ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস। কপার এবং ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস, একটা হচ্ছে D5S1 আর একটা হচ্ছে D10S1। সুস্থিতিটা এইটা কেন ব্যতিক্রম? এখান থেকে আরেকটা প্রশ্ন আমি দেখেছি দিচ্ছে, মানে প্রতিবারই আসে যে পটাশিয়ামের 19তম ইলেকট্রনের যে ঘটনাটা আছে, এইটা দিয়ে একটা প্রশ্ন আসতে দেখা যায়। প্রিয় শিক্ষার্থী, তারপরে দেখো পরমাণুর আকার বা ব্যাসার্ধ নির্ণয়। আরেকটা হচ্ছে ইলেকট্রন আসক্তি এবং আয়নীকরণ শক্তি, যে পর্যাবৃত্ত ধর্ম, যেটা বাম থেকে ডানে গেলে বাড়ে, উপর থেকে নিচে গেলে কমে। হ্যাঁ, এই 3টা টপিক সবচেয়ে বেশি আসে। পরমাণুর আকারটা তো হিউজ পরিমাণ আসছে, 26-এর জন্য কিন্তু এটা সুপার ইম্পর্টেন্ট ছিল। পরমাণুর আকারটা সুপার ইম্পর্টেন্ট ছিল। এখন ইলেকট্রন আসক্তি এবং আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতাটা তোমাদের এত বেশি আসে না, বাট এই 3টা টপিক কিন্তু তোমাদের খুব ভালো পরিমাণে পরীক্ষায় আসতে দেখা যায়। কেমন? আচ্ছা, তারপরে আমরা যেটা দেখার চেষ্টা করব, তারপরে হচ্ছে অধ্যায় 5। এইটা আমরা দেখব অষ্টক এবং দ্বিত্ব নিয়ম। এইটা নিয়ে আর কোনো কিছু বলার নাই। তোমাকে ডিরেক্ট বলতে পারে যে এখানে অষ্টক নিয়ম প্রযোজ্য কিনা, অথবা তোমাকে বলতে পারে যে হচ্ছে অষ্টক নিয়ম মানলেও দ্বিত্ব নিয়ম মানে না। আমি কিন্তু তোমাদের পড়াইছিলাম আমাদের কোর্সের যারা আছো, যে ছোট ছোট মৌল যেগুলি, এগুলি হচ্ছে তোমার দ্বিত্ব নিয়মকে খুব ফলো করার চেষ্টা করে। দ্বিত্ব কথাটা ছোট, আর বড় বড় মৌলের ক্ষেত্রে হচ্ছে অষ্টক নিয়ম। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা আয়নিক বন্ধনের বৈশিষ্ট্য, এইটা থেকে তুমি ঘ নাম্বারে প্রশ্ন পাবা। বৈশিষ্ট্যগুলি থেকে, যেটা বিশেষ করে আসে দ্রবণীয়তা, মানে দ্রবণীয়তা যেটা আছে আর কি, দ্রবণীয়তা, এইটা দিয়ে একটু বেশি আসে, ঠিক আছে? এবং আয়নিক বন্ধনের বৈশিষ্ট্যগুলি যদি তুমি জানো, এর বিপরীতটাই হচ্ছে সমযোজী বন্ধনের বৈশিষ্ট্য। ইভেন আরেকটা হচ্ছে তোমার আয়নিক এবং সমযোজী বন্ধনের ডায়াগ্রাম, যে বলে হচ্ছে চিত্রের মাধ্যমে দেখাও যে এরা এই বন্ধন গঠন করছে। এখানে ইলেকট্রন দান গ্রহণ হইতে পারে, ইলেকট্রন ত্যাগ হইতে পারে, ইলেকট্রনের শেয়ার হইতে পারে। এই বিষয়টা হচ্ছে এখানে এক্সপোজ করা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, অধ্যায় 6 দেখো ভাই, অধ্যায় 6টা তোমরা এত পরিমাণ ভয় পাও, বাট আমি কিন্তু জাস্ট একটা সূত্র তোমাদেরকে ফলো রাখতে বলছি। এইটা দিয়ে কিন্তু তুমি এইটা, এখানে আরেকটু একটা জিনিস বলে দিই, এই যে এই জিনিসগুলি কিন্তু একই কথা। এইটা হচ্ছে এমসিকিউ ট্রিক্সের জন্য, বাট তুমি যখন হচ্ছে পরীক্ষার খাতায় লিখবা, তখন কিন্তু তোমাকে এইটা ইউজ করতে হবে। এই এমটা তোমাকে হচ্ছে পরীক্ষার খাতাতে ইউজ করতে হবে, ঠিক আছে? এই যে এই এমটা তোমাকে পরীক্ষার খাতাতে ইউজ করতে হবে। কেমন? আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো। এই এমটা তোমাকে পরীক্ষার খাতায় ইউজ করতে হবে। x/n V/22.4, এই মানটা হচ্ছে এসটিপি তে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। আরেকটা হচ্ছে V/24.789, এটা হচ্ছে এসএটিপি তে, যেটা তোমাদের লাগে না, যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ারিক টেম্পারেচার এন্ড প্রেসার, বায়ুমণ্ডলীয় চাপ যেটা, এইটা তোমাদের লাগে না। তোমাদের এতটুক জানলেই চলে রে ভাই, এতটুক জানলেই চলে। 3টা পয়েন্ট, বাট যখন তোমরা ইন্টারমিডিয়েটে উঠবা বা অ্যাডমিশন দিবা, এটার সাথে আরেকটা অ্যাড করে নিতে হবে, সেটা হচ্ছে ভিএস। এই 2টা, বাট এখন এই এতটুক জানলেই তোমাদের চলবে। বাট কেউ যদি এক্সট্রা জানতে চাও, এই 2টা পয়েন্ট জেনে নিতে পারো, যেহেতু তোমাদের প্রি টেস্ট হয়ে যাচ্ছে কিছুদিন পরেই টেস্ট, তারপরে কলেজ অ্যাডমিশন, যার ফলে একটু অ্যাডভান্স থাকাটাই তোমার বুদ্ধিমানের কাজ, একটু অ্যাডভান্স জানতে হবে। হ্যাঁ, আচ্ছা, আর এই সূত্র দিয়ে তো হচ্ছে আর কিছু বলার নাই, যে গ নাম্বারে একটা প্রশ্ন তুমি পাবাই, W = SM V/1000, এইটা দিয়ে কিন্তু প্রশ্ন আসবেই, রাইট? আচ্ছা, লিমিটিং বিক্রিয়ক নির্ণয়, এটা অলরেডি তোমরা জানো, এখান থেকে প্রশ্ন আসে। এবং আণবিক সংকেত এবং স্থূল সংকেত, আণবিক সংকেত কত হইলো কোনটা, স্থূল সংকেত কোনটা, এই যে মাইট পেজগুলি আছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো
তারপরে হচ্ছে অধ্যায় 7 থেকে কিছু পড়ো আর না পড়ো, অবশ্যই কিন্তু লাশ হাতে লিয়ারের নীতি তোমাকে পড়ে যেতে হবে, না হলে পরীক্ষার হলে যাওয়ার দরকার নেই, কারণ তুমি নিশ্চিত গ নাম্বার অথবা ঘ নাম্বার তোমাকে ছেড়ে দিয়ে আসতে হবে যদি তুমি এটা যদি ক্লিয়ার না থাকো, লাশ হাতে লিয়ারের নীতিটা। ঠিক আছে, সবগুলো পড়ার দরকার নাই, ঘনমাত্রার প্রভাবটা বেশি আসে না, সবচেয়ে বেশি আসে হচ্ছে তাপমাত্রা আর চাপ, এই দুইটা সবচেয়ে বেশি আসে, আশা করি বুঝতে পারছো। এবং রেডক্স এবং নন রেডক্স বিক্রিয়ার যে প্রকারভেদ, ওই প্রকারভেদ থেকে সৃজনশীলের প্রশ্ন হয়, যে উপরোক্ত বিক্রিয়াটি একটি রেডক্স বিক্রিয়া বা একটা প্রশমন বিক্রিয়া দিল বা অধঃক্ষেপণ বিক্রিয়া দিল, এটা রেডক্স না নন রেডক্স, এরা কি কি টাইপের বিক্রিয়া দিতে পারে দেখাও। বিগত বছরের দুই একটা বোর্ডের তোমার 2-3টা প্রশ্ন দেখলে তুমি বিষয়টা জাস্ট ক্লিয়ার হয়ে যাবে, জাস্ট ক্লিয়ার, এটা নিয়ে কোনো প্রশ্ন নাই। ঠিক আছে, এই জায়গাটা তোমাকে মনে রাখতে হবে, বলে দিচ্ছি রেডক্স এবং নন রেডক্স বিক্রিয়া প্রকারভেদ থেকে সিকিউ আসে। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো, তারপরে হচ্ছে অধ্যায় 8 থেকে এই প্রশ্নটা আসবে, এই যে গ্যালভানিক কোষের গঠন অথবা ড্যানিয়েল কোষের গঠন, বিভিন্ন তোমার অ্যাঙ্গেল থেকে প্রশ্নটাকে তোমাকে বিট করতে হইতে পারে, বাট তোমাদের সবচেয়ে বেশি আসে হচ্ছে এটা গ্যালভানিক বা ড্যানিয়েল কোষের গঠন, রাইট। আর হচ্ছে চামচের উপর তোমার হচ্ছে সিলভারের ইলেকট্রোপ্লেটিং, এই জিনিসটাকে আসতে দেখা যায়, আর ড্যালিসের মান নির্ণয়, এইটার কিন্তু আবার দুইটা ঘটনা, একটা হচ্ছে বন্ধন শক্তি আর একটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি, দুইটার ক্ষেত্রে সূত্রের স্ট্রাকচারটা ভিন্ন রকম। আমি আমাদের ক্লাসে কিন্তু তোমাদের করাইছি যে স্ট্রাকচারটা তুমি কিভাবে বুঝবা। ঠিক আছে, আশা করি এতটুক জায়গা তোমরা বুঝতে পারছো। তুমি ওই রকম চ্যাপ্টারগুলি সিলেক্ট করবা, তারপরে এটার উপর একটা ভিডিও কিন্তু পেজে দেওয়া আছে, 5টা চ্যাপ্টার না 6টা চ্যাপ্টার বলে দিছি, যেগুলি করলেই তোমার কেমিস্ট্রি কভার হয়ে যাবে। তারপরও তুমি একটু সিলেকশন করো যে কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে, চতুর্থ অধ্যায় থেকে প্রশ্ন আসবেই, পঞ্চম অধ্যায় থেকে প্রশ্ন আসবেই, সপ্তম অধ্যায় থেকে প্রশ্ন আসবেই, 11 অধ্যায় থেকে প্রশ্ন আসবেই, ফিক্সড, ইভেন তৃতীয় অধ্যায় হইতে পারে। ঠিক আছে, ওকে। তারপরে দেখো, এই জায়গাটা অধ্যায় 9, দ্রবণের প্রকৃতি নির্ণয়, যেটা অম্লীয় না ক্ষারীয়, আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস চালনা করলে কি ঘটবে, সুপার ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস চালনা করলে কি ঘটবে, এবং পিএইচ এবং জারণ সংখ্যা নির্ণয়, এখান থেকে গাণিতিক অংশ। পিএইচ এর সূত্রটা কি, পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রা। ঠিক আছে, এবং হচ্ছে জারণ সংখ্যা নির্ণয়, টেকনিকগুলি কিন্তু আমি তোমাদের শিখাইছি। ঠিক আছে, ওকে। তারপরে দেখো অধ্যায় 10 কি আছে, সালফিউরিক অ্যাসিডের ধর্ম, সুপার ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সালফিউরিক অ্যাসিডের ধর্ম, জারণ ধর্ম দেখায়, তারপরে হচ্ছে অ্যাসিড ধর্ম দেখায়, তারপরে হচ্ছে তোমার নিরুদন ধর্ম দেখায়, 3টা ধর্মই কিন্তু এ প্রদর্শন করে এবং 3টা থেকে কিন্তু প্রশ্ন আসে। এই 8, 9, 10 যারা ভালোভাবে পড়বা অনেক প্যাচ থেকে বেঁচে যাবা, কারণ এটা কিন্তু শর্ট সিলেবাসে ছিল না, অনেক বছর ধরে প্রশ্ন হচ্ছে না, কয়েকটা টার্মে প্রশ্ন হয় নাই ভালোভাবে। তোমাদের কিন্তু এই জায়গাগুলি টিচার ফোকাস করবে, কারণ আমরা যখন পড়ছি এই চ্যাপ্টারগুলি একটু ডিফিকাল্ট মনে হইতো আমাদের কাছে, বাট এগুলি তো এখন বুঝোই। আচ্ছা, অলিয়াম প্রস্তুত এটা, এবং হচ্ছে স্পর্শ, এটা পর্যায় মানে এটা হচ্ছে স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড উৎপাদন, এই টপিকটা তোমার জন্য ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা। তারপর হচ্ছে বিভিন্ন আকরিক, যেমন হচ্ছে চ্যালকোসাইট, তোমার হ্যামাইট আর হচ্ছে বক্সাইট, এই নিষ্কাশনগুলি সবচেয়ে বেশি আসে, এই তিনটা সবচেয়ে বেশি আসে, চ্যালকোসাইট, হ্যামাইট এবং হচ্ছে কি তোমার বক্সাইট নিষ্কাশন, এই 3টা টপিক এখান থেকে অনেক বেশি পরিমাণে আসে। কথা বুঝতে পারছো? আচ্ছা, তারপরে দেখো অধ্যায় 11 তো 11 নাম শুনলে তোমাদের হাত পা কাঁপে, কেন রে ভাই, কয়েকটা টপিক এখান থেকে আসে, বাট এই টপিকটা আমি জানি না এই অধ্যায়টাকে কেন তোমাদের কাছে ভয় লাগানো হয়, কিসের বেসিসে ভয়টা লাগানো হয়। ফিক্সড প্রশ্ন হয়, অসম্পৃক্ততার পরীক্ষা, এইটা একটা জায়গা, এখান থেকে প্রশ্ন হয়, অ্যালকিন এবং অ্যালকাইনে লাল দ্রবণকে বর্ণহীন করে, আবার নীল দ্রবণকে বর্ণহীন করে, ব্রুমিন পানি পরীক্ষা, বেয়ার পরীক্ষা, ফিক্সড। এইটা নিয়ে ভয় পাও কেন?
তারপরে হচ্ছে অ্যালকেনের রাসায়নিক ধর্ম। এই অ্যালকেনের রাসায়নিক ধর্মটা বলতে ওইভাবে প্রশ্নটা আসে CCl4 বা চেতনানাশক। চেতনানাশক, হ্যাঁ, এইভাবে ডিরেক্ট বলে দেয়, এখান থেকে কিন্তু প্রশ্নটা হয়। কিন্তু এই যে এইটা সবচেয়ে বেশি আসে ইন্টারচেঞ্জ। তোমার ধরো প্রোপাইন থেকে প্রোপিন বিভিন্ন নাম দেওয়া দেয়, বাট আমি যদি স্ট্রেট ফরওয়ার্ড বলি, অ্যালকেন থেকে অ্যালকিন, অ্যালকিন থেকে অ্যালকাইন, সরি অ্যালকেন থেকে অ্যালকিন, আবার অ্যালকিন থেকে অ্যালকেন, আবার অ্যালকেন থেকে অ্যালকাইন, আবার অ্যালকাইন থেকে অ্যালকেন, আবার হচ্ছে অ্যালকিন থেকে অ্যালকাইন, আবার হচ্ছে অ্যালকাইন থেকে অ্যালকিন। ইন্টারচেঞ্জ একটা থেকে আরেকটা বিভিন্ন নাম দিয়ে দিতে পারি, ইথানোয়িক অ্যাসিড থেকে তোমার হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড, বা হচ্ছে ইথিন থেকে প্রোপিন, প্রোপেন, এরকম ইন্টারচেঞ্জটা খুব ইম্পর্টেন্ট। আর হচ্ছে পলিমারের টপিকটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, আর 12 অধ্যায়ের বিষয়টা তো তোমরা অলরেডি জানো, যে সাবান দিয়ে কি ময়লা পরিষ্কার করার কৌশল অবশ্যই আসবে। উদ্ভিদ অ্যামোনিয়া আয়ন আকারে শোষণ করে, এই প্রশ্নটা। আর বেকিং ও ইউরিয়া প্রস্তুতি, এই তিনটা টপিক এখান থেকে খুব ইম্পর্টেন্ট। এখন তুমি দেখো কোন টপিকগুলো থেকে আগে তুমি রিভাইজ দিবা। আগে হচ্ছে তুমি রিভাইজ দিবা 8, 9, 10, 12, এই 4টা অধ্যায় আগে রিভাইজ দিবা, কারণ 4টা অধ্যায় থেকে বিগত বছরে তোমার এই যে 26-এ শর্ট সিলেবাস ছিল, এই 4টা অধ্যায় ছিল না, যার কারণে 4টা অধ্যায় কি প্রশ্ন হয় নাই। তার মানে ওই জায়গাগুলি থেকে প্রশ্ন হওয়ার পসিবিলিটি বা প্রবাবিলিটি একটু বেশি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, আর অবশ্যই ক্লাস বেলের সঙ্গেই থাকো।